বিশেন সাহু ওকে নিয়ে গেল টয়লেটের সামনে বেঞ্চে ঘুমন্ত কাকুলির কাছে। ঝুমা বুকে জড়িয়ে তুলে নেয় ওকে। কত ভয় পাইয়ে দিলি তুই আজ, চল মায়ের কাছে চল। বিশেন সাহু গোঁফে তা দিয়ে বলে, भगवान राम जी का कृपा से कभी कुछ खराब नहीं होता है। जय श्री राम, जय श्री राम। ঘাড় দুলিয়ে দুলিয়ে গান গেয়ে টয়লেটে ঢুকে গেল সে। ঝুমার কোলে চড়ে পঞ্চদশী কাকলি মায়ের কাছে আসতেই বুকে জড়িয়ে নিয়ে শ্যামলীর কান্না। কি যে ভয় পাইয়ে দিয়েছিলিস আজ, কখনো কখনো আর কোথাও যাবিনি আমাকে না বলে। আমি তো যাইনি কোথাও, তোমরা শুধু শুধু ভয় পেয়েছো। বড় হচ্ছিস ঠিক, বুঝবি কি ভয় কেন করি। মাসির সঙ্গে থাক, আর কোথাও গেলে বলে যাবি। যখন এই কান্নাকাটির পর্ব চলছে তখন লক্ষ্মী হাতটা একটু সরিয়ে রাখতেই চ্যানেল নড়ে যায়, রক্ত উঠে আসে চ্যানেলে। এদিকে স্যালাইন নামা বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে শ্যামলী ওদের ছেড়ে সিস্টারদের রুমে ঢুকলো। সিস্টার এসে স্যালাইনের নিডলটা যেখানে গাঁথা আছে হাতে সেই জায়গাটা একটু ম্যাসেজ করে দিলেন। চাকাটা ঘুরিয়ে জলের স্পিড বাড়িয়ে আবার কমিয়ে দিতেই কাঁচা রক্ত নেমে গেল ধমনীতে। একটু সতর্ক থাকতে হবে, এটা নড়ে গেলে মুশকিল, বারবার নতুন চ্যানেল করা সম্ভব নয়, সতর্ক করে দিয়ে সিস্টার চলে গেলেন অন্য ওয়ার্ডে। ঝুমা বাইরে থেকে 3 কাপ চা নিয়ে এলো। মায়ের পাশে বসেই 3 জনে চা খেলো। এখন প্রায় 11:30 বাজে, পেট জানান দিচ্ছে খাবার কথা। কিন্তু মাকে ছেড়ে খেতে যাবার ইচ্ছা নেই শ্যামলীর। তাই ঝুমা কথাটা বলতেই শ্যামলী হেসে বলল, তুই কাকুলিকে নিয়ে যা, ওকে কিছু খাবার কিনে দে। মেয়েটাকে নিয়ে ঝুমা আসে দোকানে। ঘুগনি মুড়ি খায় পেট ভরে। উঠতি বয়সের খিদে, তার ওপর মাঝরাতে উঠেছে। দিদিমাকে নিয়ে চলছে এত পর্ব। ঝুমা নিজেও খায়, দিদির জন্য একটা বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে আসে। লক্ষ্মী আপাতত শান্ত হয়ে আছে, তবে মাঝে মাঝে হাত পা ঘুরিয়ে এদিক ওদিক করছে আর উহ আহ শব্দ করছে 2-1 বার। এটা সেরে ওঠার লক্ষণ বলেছে ডাক্তারবাবু। তাই ওরা 3 জন এখন একটু নিশ্চিন্ত। মেয়েটাকে নিয়ে পড়াতে বসেছিল সুজয়। তখনই ফোন এসেছিল দিদির। ফোনটা ধরে দিয়ে মেয়েকে শিখিয়ে দিয়েছিল সুরভি। সেখানেও বুলি শুনিয়ে দ্রুমদল বলেছিল সে বাড়িতে নেই, মা রান্নাঘরে। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে নিজে স্কুল যাওয়ার সময় মনে মনে একটা কিছু ভাবনা এসে গেল সুজয়ের। দিদিকে মিথ্যা কথা বলা হয়েছে, সেটা না হয় দিদি জানে না, কিন্তু কেন ফোন করেছিল জানা দরকার ছিল। মাকে নিয়ে হয়তো সমস্যা চলছে, টাকা পয়সা দিতে হবে। কিন্তু এখন ফোন করলে সুরভি সেটা জানলে আর একটা দুঃখযোগ্য হবে। তার চেয়ে স্কুলে যাওয়ার সময় হোতাইয়ে দিদির বাড়িতে দেখা করে নেওয়াটাই ভালো। বড়জোর 5টা মিনিট দেরি হবে। পকেটে 1000 টাকা নিয়ে স্কুল যাওয়ার সময় উঠল শ্যামলীর বাড়ি। সেখানেই খবরটা শুনে এসেছে ও। স্কুলে গিয়ে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সাইন করে হেডমাস্টারকে বলল, মা খুব অসুস্থ, হসপিটালাইজড। প্লিজ স্যার, আমার রুটিনটা একটু ম্যানেজ করে দেবেন। আপনি এসে সাইন করে বেরিয়ে যাবেন? রুটিন ম্যানেজ করতে গেলে অন্য স্যারেরা কি বলবেন? মায়ের অসুখে রিলিজ নেই। অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সাইন করে রিলিজ? স্যার স্যার সিএল অনেকগুলো হয়ে গেছে, আর নতুন করে সিএল মানে বুঝতেই পারছেন। সব বুঝতে পারছি। 14 জায়গায় 28টা নেবেন আপনি। ডিসেম্বর মাসে একদিন এসে 7 দিনের সাইন করবেন সেই আপনি। তারপর ম্যানেজ করবেন হেড স্যার। লজ্জা করে না? আপনি কি শিক্ষক? স্যার স্যার মা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। সেটা মাথায় রেখে মেডিকেল নিন, সিসিএল নিন। এসে সাইন করে বেরিয়ে যাবেন না। এর দায় আমাদের নয়, মনে থাকে যেন। আপনি এখন আসুন, আপনার মাকে দেখুন, ট্রিটমেন্ট করান ভালো করে।
দাঁত বের করে হাসতে হাসতে সুজয় বেরিয়ে পড়ল পাঁচলা সেবা সদনের উদ্দেশ্যে। তারপর ওখানে গিয়ে যা দেখলাম আমি, এখন সে বাড়ির পথে একটা পড়ে পাওয়া ছুটিতে সুরভিকে নিয়ে মার্কেটিং করতে হবে। অঙ্কুরহাটিতে বড় হাট হয়েছে, কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়। এই সময় ঘরে গেলে সুরভি অঙ্গনওয়াড়ি থেকে ফিরে পড়বে 12টার মধ্যে। তারপর অনেকটা সময় পাওয়া যাবে হাতে। আজ দ্রুমদল ফিরে এলে ওর দিদুনের কাছে থাকবে। পরিকল্পনা ছক কষে নিয়ে সেবা সদন থেকে বেরিয়ে আসে সুজয়। মায়ের অসুখে আগেরবার ওর অনেক টাকা খরচ হয়েছে, এবার দিদিরা বুঝুক। আর ওকে খবর দেয়নি যখন, দায়টা ওর নয়। 1000 টাকাটা পকেটেই রয়ে গেল। এখন অঙ্কুরহাটির হাওয়া খেতে সেই টাকা পকেটে অপেক্ষমান। ডক্টর সর্দার এসে আর একবার দেখে গেলেন, তারপর নিজের বিশ্রাম কক্ষে ফিরে গেলেন। ভোর থেকে আজ চলছেই। পূর্ণাকে কোলে নিয়ে বিছানায় বসলেন। বাবা, মা কোথায় গেল? মাকে ডাকো না, আমি দুধ খাবো। আমি আর দুধ তুমি করবো না, মাকে ডাকো না। চোখে জল এসে গেল তার। তিনি সেটা গোপন করলেন ছোট্ট মেয়েটির কাছে। কি বলবেন তিনি বুঝতে পারছেন না। এতটুকু মেয়ের মধ্যে মায়ের মুখ বলতে তো হাসির মুখটাই রয়েছে। এখন কিভাবে হাসির কাছে ওকে ফিরিয়ে দেবেন তিনি নিজেও জানেন না। মাকে ডাকো না, মাকে ডাকো না। তুমি একটু খেলা করো এই পুতুলটা নিয়ে, আমি তোমার সঙ্গে খেলি। ও বাবা, আমার মাকে তাই, আমার মাকে তাই। আমাকে ধরতে পারে না, আমাকে ধরতে পারে না। ধরাধরি খেলার চেষ্টা করেন ঘরের মধ্যে, কিন্তু পূর্ণা তাতে খুশি নয়। চলো তবে বাগানে যাই, আমরা প্রজাপতি দেখব। আমার মাকে এনে দাও, দাও আমার মাকে এনে। মেয়েকে কোলে নিয়ে বাগানে চলে গেলেন তিনি। শিপ্রা এসে তার কাছে দাঁড়িয়েছে। সেও কিছুটা বিমর্ষ। এর আগে হাসি দিদিমণি বাড়ি গেছে, কিন্তু ছোট্ট পূর্ণা এমন কাঁদেনি। সেও ভাবছে, শিশুরা কি বুঝতে পারে সব কিছু? এই শীতের ভরা বাগানে প্রত্যেক টবের গাছে রঙিন ফুলের মেলা। একটার পর একটা টবে প্রজাপতি নেচে নেচে বেড়াচ্ছে। মৌটুসি পাখি ফুরুত ফুরুত করে উড়ে আসছে। কালো ভ্রমর আসছে যাচ্ছে। অন্যদিকে পূর্ণা ওদের নিয়ে মেতে ওঠে। আজ কিছুতেই কান্না থামছে না সকাল থেকেই। শিপ্রা নিঃশব্দে এসে ওর হাত ধরে, একটার পর একটা ফুলের হাত বুলিয়ে দিয়ে ঘুরিয়ে আনে বাগানে। কিন্তু কিছুতেই শুনছে না পূর্ণা। ডক্টর সর্দার ওপরে উঠে রেডিওটা হাতে নিয়ে আজ আর একবার সুইচ অন করলেন। নির্মলা মিশ্রের গান চলছে এখন। কি আশ্চর্য, পূর্ণার কথা যেন শুনতে পেয়েছে। ডক্টর সর্দার বলেই ফেললেন নিজের মনে, হাসি ফিরে এসো। পাচারি করতে করতে তিনি তার ছোট্ট চেম্বারে ঢুকলেন। ঠিক তখনই দুটো হাতে দুটো বড় ব্যাগ নিয়ে নিজের ঘরে প্রবেশ করল হাসিবা। ডক্টর সর্দারের মুখটা লাল হয়ে গেল আনন্দে। একটা কথাই বলতে পারলেন, তোমার মেয়েকে নাও, আর পারি না। কোথায়? আমার মামুনি কোথায়? বাগানে এতক্ষণ ধরে শান্ত করতে চেষ্টা করেছি, পারিনি। কিছুই খায়নি সকাল থেকে। শিপ্রা আছে ওর সঙ্গে। হাসিবার কোনো দিকে না তাকিয়ে দৌড়ে নেমে আসে বাগানে। পূর্ণাকে কোলে তুলে নিয়ে চুমু দিয়ে ভরিয়ে দিল। মা, মারে, আমার সোনা মা, সোনা মা। কোথায় ছিলে মা? আমি তত খুঁজেছি। তুমি খুব দুষ্টু, তুমি কেন চলে গেলে? আমার অন্যায় হয়েছে মা, আর আর কখনো হবে না,
কখনো হবে না। এই দেখ, এই দেখ আমি কান ধরছি। চল চল চলো মা, এবার খেতে চলো, চলো আমরা এবার খেতে যাই, চল। মা, মা আমার। তাকে নিয়ে অঝোর ধারায় কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসে হাসিবা। মা, তুমি কাঁদতো? তোমার চোখের দল? আনন্দে আনন্দে মা, তোকে তোকে ফিরে পাবার আনন্দে। আর কোনো ভয় নেই। আমি আর তোকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। এই বুকে ঠিক ঠিক এমনি করেই থাকবি। ছোট্ট মেয়েকে নিয়ে মায়ের এই কথোপকথন শুনলেন ডক্টর সর্দার। তিনি বুঝতে পারলেন অনেক কিছু, কিন্তু কিছু বললেন না। এই দৃশ্যটা দেখার পর আর কোনো কথা চলে না। তিনি যা চেয়েছিলেন তার একটা স্থায়ী বন্ধন গড়ে উঠেছে। পরম নিশ্চিন্তে তিনি তাঁর ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। রেডিওটা আবার কাছে এসেছে ওর। আজকালকার এই শব্দ দূষণের চাপে হোম থিয়েটারের বা বক্সের সাউন্ড খুব কর্কশ লাগে। সেই তুলনায় রেডিওর মিষ্টি সুর আর মৃদু শব্দ তরঙ্গ সারা দিনেও বিরক্তিকর মনে হয় না। রেডিওটা চালিয়ে দিলেন। এদিক ওদিক চ্যানেল ঘুরিয়ে যুববাণী চ্যানেলে সেট করলেন। একজন নতুন শিল্পী দ্বিজেন্দ্রগীতি পরিবেশন করছেন। চোখ বন্ধ করে মাথা দোলাতে থাকেন ডক্টর সর্দার। হাসি এসে দুবার উঁকি দিয়ে গেছে। যাক, রেডিওটা আবার ধরেছেন, এটা বড় ভালো। বাহ, এটা তো দারুণ ব্যাপার। ডাক্তারবাবু এখন সুরাসক্তি ছেড়ে সুর আসক্তিতে মজেছেন। এখন দেখা যাক সে সুর আসক্তি কতটা গেছে আর সুর আসক্তি কতটা এসেছে। টেবিলে হালকা খাবার রেখে হাসি বলে, এটা শিগগির খেয়ে নাও, আবার তো নিচে ছুটবে। ওর সম্বোধনে আকস্মিক পরিবর্তন কানে লাগে ওর। মুচকি হাসলেন, হাতটা ধরলেন হাসির। হাতটা ছাড়ো, কে কোথায় এসে পড়বে। আমার সময় নেই এখন, পূর্ণার খাবার করতে হবে না। হাসতে হাসতে বেরিয়ে গেল হাসি। ডক্টর সর্দার তৃপ্তি করে খেলেন কচুরি আর আলুর দম, হাসির হাতে তৈরি। তারপর ওয়ার্ডে গেলেন। পরপর পেশেন্টের কেস হিস্ট্রি দেখছেন, চেক করছেন। পেশেন্টের প্রেশার প্রয়োজন মতো নোট করছেন। সিনিয়র সিস্টার আজমিনাদি আছেন সঙ্গে, তাকে নির্দেশ দিচ্ছেন, তিনিও ইনফরমেশন দিচ্ছেন। 4খানা রুমে মোট পেশেন্ট আছে 20 জন। কেবিনে আছে একজন, লক্ষ্মী দত্ত। 50 বেডের এই নার্সিংহোমে সাধারণত সিট খালি কম থাকে, তবে বছরের এই সময়ে একটু এমন হয়। সন্ধ্যা 8টার নাইট ডিউটি চেঞ্জ হবে, আবার সকালে 8টায় চেঞ্জ। একজন ডাক্তারবাবু একটানা ডিউটি করেন 12 ঘন্টা, আর 24 ঘন্টার জন্য থাকেন ডক্টর শীতল সর্দার নিজে। সোম, বুধ, শুক্র আর রবিবার স্পেশালিস্ট ডাক্তার আসেন রোগীদের স্পেশাল কেস নিয়ে। এইভাবে চলছে এতদিন। শীতল সর্দার নিজেকে ক্লান্ত মনে করছেন, একটু বিরাম একান্ত প্রয়োজন। কিন্তু কিভাবে সেটা সম্ভব? বিশেষ করে এই নার্সিংহোম যখন এতটাই ভরসার প্রতীক হয়ে উঠেছে। নতুন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে, আরও ডাক্তার নিয়োগ দরকার। শীতল সর্দার ভাবছেন, যদি এতটাই নির্ভরশীলতা এসেছে মানুষের কাছে, এই সেবা সদনকে দীর্ঘায়ু করতেই হবে, পরিষেবা আরও বাড়াতেই হবে। পরিষেবা বৃদ্ধির প্রথম শর্ত আল্ট্রা মডার্ন টেকনোলজির মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা, যেটা এখানে নেই। টাকা লাগবে অনেক। তিনি অবশ্য টাকার জন্য খুব বেশি ভাবছেন না। তার এই স্বল্প মূল্যের পরিষেবা থেকেও আয় খুব কম হয় না, এবং প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত টাকা সঞ্চিত হয়েছে অনেকটা, খরচ হয়নি তেমন। আর তার নিজস্ব বিলাসিতা বলতে একমাত্র বিলেতি মদ ছাড়া আর কিছুই ছিল না।
এখন সেটাও দূর করতে পেরেছেন। কাজেই আর কোনো পিছুটান নেই। পূর্ণার জন্য কিছু টাকা সরিয়ে রেখে বাকি যে টাকা তিনি আয় করেন সবটাই এই সেবার কাজে নিয়োজিত করতে চান। করতেই পারতেন নিজের ইচ্ছায়, কিন্তু হাসিকে জীবনের এতটা গুরুত্বপূর্ণ ভূমিকায় এনে ওর মতামত নেওয়া অবশ্যই দরকার। কিন্তু হাসি এখন বড় ব্যস্ত, সেই রাতে ছাড়া একান্তে পাওয়া সম্ভব নয়। কাজেই অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত। আমরাও অপেক্ষায় আছি সেই মুহূর্তের জন্য, অন্ধের কিবা দিন কিবা রাত। পাতলা সেবা সদনের সামনে কাঠা দুয়েক জমির ওপর একটা ছোট্ট সাজানো বাগান। বাগানের উত্তর দিকে ডালিয়া, কসমস, তারপর আছে বড় গাঁদার সারি। দক্ষিণে আছে চন্দ্রমল্লিকা। সামনে অর্থাৎ দক্ষিণ দিকে ছোট ছোট গাছ, পিটুনিয়া, ফ্লক্স, ডেজি, অ্যাস্টার প্রভৃতি বিভিন্ন ফুলের গাছ। রুচিবোধ আছে সেটা দেখলেই বলতে হবে। আর ভারী সুন্দর করে সাজানো হয়েছে গাছের সারিগুলো। মাঝখান দিয়ে রয়েছে 4 ফুট চওড়া রাস্তা। উত্তর দক্ষিণে একটা, পূর্ব পশ্চিমে 2টো, পরস্পর লম্ব এবং সমান্তরালে বিস্তৃত। জল দেবার জন্য নালা, নালার পাশ দিয়ে কাত করে ইট সাজানো, প্রতিটি ইটে সাদা রং করা। বাগানের চারদিকে 2টো সারি সুপারি গাছ। একদিকে সৌন্দর্য বৃদ্ধি পাবে, আবার বছরের শেষে কিছু আয় দেবে। আর আছে পাম গাছ। গোটা নার্সিংহোম ঘিরে পাম গাছের সারি। রোগীর আত্মীয়দের মাথায় শীতল ছায়া বিস্তার করে, গরমকালে পথিকজনের ছাতা হয়ে আছে। এতক্ষণ ঘুমিয়ে পড়ে মা মাসির উৎকণ্ঠা বৃদ্ধি করে যে বিশ্রী পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটা কেটেছে। ডাক্তারবাবু বলেছেন দিদিমা ভালো আছে। এই সুযোগে মাসির হাত ধরে কাকলি বলে, চলো না মাসি, একটু বাগানের দিকে ঘুরে আসি। কি সুন্দর বাগান। এমন সময় বাগানে যাবি? চলো না, ওই তো সামনে। হাত ধরে টেনে নিয়ে যায় সে। দুজনে বাগানে ঘুরে ঘুরে দেখে আর চোখের ক্যামেরায় ছবি ধরে রাখে ওরা। একটা যুবক এক যুবতীর হাত ধরে সেলফি তুলতে ব্যস্ত। এক মালি ছুটে এসে বলল, ফটো তোলো, ঘুরে ঘুরে দেখো, গাছে হাত দিও না, ওইটা বারণ আছে। ওরা হলুদ গাঁদার পাশে বসে ছবি তুলতে লাগলো। কাকলি এইসব দেখে ভাবছে, ইস, আমার যদি একটা স্মার্টফোন থাকতো। বন্ধুদের অনেক আছে, ওরা সবাই ফোন নিয়ে স্কুলে যায়, কত ছবি তোলে। সুপ্রতি মনস্কা তো পাঁচিলের পাশে বসে টিফিনের সময় কি সব ভিডিও দেখে। ও একবার মাকে বলেছিল ফোনের কথা। মা বলেছিল, আমরা গরিব, আমাদের ওইসব থাকতে নেই। কাকলি বলেছিল, গরিব বলে কি মানুষ নয়? গরিবদের সকাল্লাদ মুছে ফেলতে হয়। গরিবদের ভালো খাওয়া পড়া মাখার স্বপ্ন দেখতে নেই। তোমার বাবা থাকলে তোমার এই সব শখ পূরণ হতো। বাবা নেই, শখও নেই। আচ্ছা মা, জেঠুদের এত আছে, ওরা কেন দেয়নি আমাদের? বলতে নেই ওসব কথা। তোমার মা আছে, যেমন জুটবে তেমন নিয়ে সন্তুষ্ট থাকো। আর কারো নামে বলবে না আমার কাছে। তাহলে আমরা গরিব বলেই সব ছাড়তে হবে, আর যারা বড়লোক তারাই সব আনন্দ করবে? আমাদের জন্যে মাসে 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার আছে, আর তোমার বিধবা মায়ের জন্যে আছে মাসে 1000 টাকার বিধবা ভাতা। ওতে যা হয় আমরা শুধু গুনতি করা ভোট। আমাদের আর কিচ্ছু থাকতে নেই। তুমি স্কুল যাও, কষ্ট করে লেখাপড়া করো, বড় হয়ে মায়ের দুঃখ ঘুচিয়ে দেবে। সেদিন ওই ছোট্ট কয়েকটি কথা থেকেই কাকলি বুঝে নেয় ওরা সংখ্যা।
ওদের ভূমিকা শুধু গুনতি করতে। আজ এই বাগানে ঘুরে ঘুরে ওদের ফটো তোলা দেখে মনে পড়ে সেদিনের কথা। ঝুমা ওদের দেখে কাকলিকে বলে, ওদিকে চল, ওদিকে বেশ রোদ পড়েছে। যদিও রোদটা আজ একেবারেই নেই, কুয়াশায় ঢেকে আছে আকাশ, আর পশ্চিমে হাওয়ায় কাঁপুনি দিচ্ছে বেশ। কিন্তু এই পঞ্চদশী কিশোরীকে প্রকাশ্য প্রেমের ঘনিষ্ঠতা থেকে সরিয়ে নিয়ে যেতে এমন ছলনার আশ্রয় নিতে হয় ওকে। কাকুলিও বুঝতে শিখেছে একটু। স্কুলে সুপ্রতিম, অনুষ্কা আর ওদের বন্ধুদের কথাবার্তা মাঝে মাঝে শুনতে পায় ও। তা থেকেই বুঝতে শিখেছে ওদের জৈবিক চাহিদা তৈরি হচ্ছে। কাকলি নিজে খুব সতর্ক। নিজের দেহের পরিবর্তন যেদিন প্রথম বুঝতে পারল, সেদিন ওর মাকে বলেছিল। মা ওকে একটু একটু করে কিছু কথা বলেছে। সেই থেকে ও মনে মনে ঠিক করেছে এইসব থেকে দূরে থাকতে। কাকলি তার মাসির ছলনা বুঝতে পেরেও বলে, তাই চলো রোদের দিকটায় সরে যাই।